পৃষ্ঠা ২৯। বঙ্গাব্দ প্রসঙ্গে নিতাই জানা। যে কোনো অব্দ প্রচলিত হওয়ার পেছনে আমরা খুঁজে পাই একটি বিশেষ ঐতিহাসিক ঘটনার উপস্থিতি। এই ঐতিহাসিক ঘটনা বলা বাহুল্য স্মৃতি লাঞ্ছিত অর্থাৎ অতীতের উজ্জ্বল মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চাওয়া। যিশুর জন্মদিনটিকে স্মরণীয় রাখতে চেয়ে একদা পাদ্রি ডাইনিসিয়াস এক্সিগুয়াস প্রচলন করেন খ্রিস্টিয়ান ইরা বা খ্রিস্টাব্দ। তেমনি শকাব্দ প্রসঙ্গে আল বিরুনি রচিত কিতাব আল হিন্দ গ্রন্থ থেকে জানতে পারি, এক শক রাজার অত্যাচার থেকে প্রজাদের রক্ষা করতে মুলতান ও লোনি দুর্গের মাঝামাঝি করুর করুর যুদ্ধে শক রাজাকে হত্যা করেন বিক্রমাদিত্য। অত্যাচার থেকে মুক্তির বিশেষ দিনটিকে স্মরণীয় রাখতে প্রজা সাধারণ ওই দিন থেকে গণনা করেন শকাব্দ। এই শকাব্দ প্রসঙ্গে জিন প্রভসুরী পয়রফুলা ভ দন্তের শয়হস্য বৈষ্ণরায় হস্যই প্রভসুরী রচিত কল্পপ্রদীপ জানায় ভিন্ন কথা। প্রতিষ্ঠানপুর নিবাসী এক বিদেশি ব্রাহ্মণের বিধবা ভগিনীর পুত্র শালিবাহন উজ্জয়িনীর রাজা বিক্রমকে পরাজিত করে ঘটনাটিকে সবার স্মরণে রাখতে প্রচার করেন শকাব্দ বা শক সংবৎ। দাপর যুগের শেষ ঘটনা শ্রীকৃষ্ণর মৃত্যু। সেই মৃত্যু বা তিরোধান ঘটনাটি স্মরণীয় হয়ে আছে কল্লব্দ ক লয় জফলা বয়দয় বা কলিযুগ সংবৎ প্রবর্তনায়। অনুরূপ বুদ্ধ নির্বাণ অব্দ কিংবা বীর নির্বাণ সংবৎ এবং ভারতবর্ষে ইংরেজ আগমনের পূর্বে প্রচলিত প্রধানতম ৩৩টি সংবৎ বা সনগুলি বিশেষ কোনো স্মৃতিচিহ্ন, অর্থাৎ যুদ্ধ জয় এবং সিংহাসন আরোহণ কিংবা বিশেষ কোনো ব্যক্তির তিরোধান অথবা অতি প্রয়োজনে ঘোষিত রাজাজ্ঞা। আবার জ্যোতিষ কর্তৃক দিন মাস বৎসর গ্রহ নক্ষত্র রাশি তিথি লগ্ন ইত্যাদি গণনার প্রয়োজনে গড়ে উঠত বিশেষ কোনো সংবৎ। পৃষ্ঠা ৩০। ২. সেদিনের বৃহৎ বঙ্গে বঙ্গাব্দ বা বাংলা সংবৎ প্রচলিত হওয়ার পেছনে বিশেষ কোনো ঘটনা ছিল কি না আমরা জানি না, কিন্তু বঙ্গাব্দ আজও প্রচলিত একটি সৌর নিয়ন্ত্রিত চান্দ্র বৎসর বা সন। খ্রিস্টাব্দের মতো ৩৬৫ দিনের বৎসর। পয়লা বৈশাখ বৎসর সূচনা দিবস, কিন্তু যেহেতু চান্দ্র তাই তিথি লগ্ন করণ ইত্যাদি নিয়ে দিবসগুলির যাওয়া আসা। বাংলা পঞ্জিকায় তাই থাকে মল মাস, অধি মাস, ক্ষয় মাসের উল্লেখ, আর সংক্রান্তির পর দিবস থেকে মাসগুলির সূচনা। 12টি মাস যথাক্রমে বৈশাখ জ্যৈষ্ঠ 12টি মাস যথাক্রমে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এবং এই মাসগুলি শুক্ল ও কৃষ্ণপক্ষে বিভক্ত। বর্তমান 2021 খ্রিস্টাব্দে বঙ্গাব্দর বয়স 1427, অর্থাৎ 5 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের সূচনা ঘটে। এই সূচনা সনটির প্রতি আলোকপাতের কারণ অনেকেই মনে করেন শশাঙ্ক তখন গৌড়ের রাজা এবং তিনিই বঙ্গাব্দর প্রবর্তক। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার লেখেন, উদ্ধৃতি শুরু, 606 অব্দের পূর্বে শশাঙ্ক একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন। দাঁড়ি উদ্ধৃতি শেষ। আসলে 606 খ্রিস্টাব্দে থানেশ্বরের সিংহাসনে আরোহণ করেন হর্ষবর্ধন। এই সিংহাসন প্রাপ্তির পূর্বে শশাঙ্কর হাতে নিহত হয়েছিলেন হর্ষ অগ্রজ রাজ্যবর্ধন। তাই অনেকের অনুমান করতে অসুবিধা হয় না 594 খ্রিস্টাব্দে শশাঙ্কই ছিলেন বঙ্গাব্দর প্রবর্তক। মহারাজ শশাঙ্ক গৌড়ের সিংহাসনে ছিলেন একথা সবাই সত্য বলেই জানে, কিন্তু তিনি বঙ্গাব্দের প্রবর্তক
এমন কোনো মুদ্রা বা লেখ অথবা পুঁথি আজও পাওয়া যায়নি। তার নিজের অথবা সমকালীন রোটার স্কোর শিলমোহর, গঞ্জাম সামন্তরাজ দ্বিতীয় মাধব বর্মার তাম্রশাসন, ভাস্কর বর্মার নিধনপুর শাসন, হর্ষবর্ধনের বাঁশখেরা ও মধুবন তাম্রশাসন, বাণভট্ট রচিত হর্ষচরিত, হিউয়েন সাং লিখিত সি দন্তেশয় হর্ষই হাইফেন রস্যৌ হাইফেন কয় হর্ষই কি সি উ কি গ্রন্থ, আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থ, অথবা অনেক পরে আবিষ্কৃত দুবি দয়হর্ষ বয়দীর্ঘই দুবি শাসন, মেদিনীপুর তাম্রশাসন, এগরা তাম্রপত্র ইত্যাদিতে বঙ্গাব্দ সম্পর্কে কোনো উল্লেখ নেই। বরং এরকম বয়ান সর্বত্র পাওয়া গেছে শশাঙ্কর রাজত্বের অষ্টম বা নবম বা দ্বাদশ বৎসরে এই তাম্রশাসন প্রদত্ত হল। এই লিখনগুলি পাঠ করে দীনেশচন্দ্র সরকার লেখেন, প্রাচীনকালে ভারতবর্ষে কোনো অব্দ বা সালের ব্যবহার সুপ্রচলিত ছিল না। তখন রাজগণের রাজ্য সংবৎসরই দলিলপত্রের তারিখ হিসাবে ব্যবহৃত হতো। পৃষ্ঠা 31। হর্ষবর্ধনের সমকালীন রাজা শশাঙ্ক। ওই সময় ভারতবর্ষে আসেন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং। ভারতবর্ষের ভ্রমণকালে মগধেই সব থেকে বেশি দিন ছিলেন তিনি। গয়ায় বোধিবৃক্ষ দর্শনকালে ভিক্ষুদের বর্ষা উদ্যাপন বন্ধনীর মধ্যে WASS ওয়াস বন্ধনী শেষ সম্পর্কে কিছু কথা বলেন, তাতে ওই সময়ের ভারতবর্ষের বর্ষ গণনা প্রসঙ্গটি থেকে গেছে। উদ্ধৃতি শুরু। The priests of India, according to the holy instruction of Buddha, on the first day of the first half of the month Shravana, enters on Vas ... Hence, it is in some places they enter on Vas on the 16th day of the 4th month. Stop. উদ্ধৃতি শেষ। তার দীর্ঘ বর্ণনায় আরও অনেক প্রমাণ আছে পরোক্ষভাবে, যেখানে আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না। পুরনো ভারতবর্ষে বৈশাখ ছিল বর্ষ সূচনার প্রথম মাস। তিনি লিখেছেন মাসগুলির নাম নক্ষত্রের নামানুসারে রচিত এবং পুরনো দিন থেকেই বন্ধনীর মধ্যে ফ্রম এনশিয়েন্ট ডেজ নিয়মগুলি চলে আসছে, যদিও অনেক ডিফারেন্ট স্কুল বর্তমান। অবাক কথা, এই প্রসঙ্গে তিনি একবারও শশাঙ্ক কিংবা বঙ্গাব্দর কথা বলেন না। গজনির সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করেন, সেই সময় এসেছিলেন এক বিদেশি পর্যটক পণ্ডিত অল বিরুনি। তাঁর রচিত কিতাব অল হিন্দ গ্রন্থে একাদশ শতকের ভারতবর্ষীয় হিন্দু দর্শন, সাহিত্য, বিজ্ঞান চিন্তা, আইন ভাবনা, সমাজ ব্যবস্থা, ধর্মচর্চা, পূজা পার্বণাদি বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। এই গ্রন্থের 49 অধ্যায়ে সেই সময়ের ভারতবর্ষে চলিত সংবাদগুলির একটি তালিকা পাওয়া যায়। 1. শ্রী হর্ষাব্দ, 2. বিক্রমাব্দ, 3. শককাল বা শকাব্দ, 4. গুপ্তকাল বা গুপ্তাব্দ, 5. খণ্ড খাদ্যক অব্দ, 6. বরাহ মিহিরের পঞ্চসিদ্ধান্তিকা অব্দ, 7. করণ স্বর ক বৈষ্ণর মূর্ধন্য দন্তেশ্ব বৈষ্ণর করণ স্বর অব্দ, 8. করণ তিলক অব্দ। প্রথম 4 অব্দ নিয়ে বিস্তৃত আলোচনা করলেও পরের 4 অব্দ নিয়ে তিনি কিছু লেখেন না। আমরা জানি করণ স্বর বা করণ তিলক বরাহ মিহিরের পঞ্জিকায় ব্যবহৃত হওয়ার কারণে পরবর্তীকালে আলাদা কোনো পঞ্জিকা বা চর্চা হয়তো রহিত ছিল। আর ব্রহ্মগুপ্ত রচিত খণ্ডখাদ্যক পঞ্জিকা পশ্চিম ভারতে ব্যাপকভাবে প্রচলিত ছিল, যেহেতু তার জন্মভূমি ছিল মুলতান অঞ্চল। বলা বাহুল্য, শশাঙ্ক বা বঙ্গাব্দ সম্পর্কে কোনো কথা না রইলেও বরাহ মিহিরের নাম দিয়েই তিনি পঞ্চসিদ্ধান্তিকা
এরা বা সংবতের উল্লেখ রেখেছেন সংগ্রহে: উদ্ধৃতি শুরু, দ্য ইরা অফ দ্য ক্যানন পঞ্চসিদ্ধান্তিকা বাই ভারাহা মিহিরা, উদ্ধৃতি শেষ, দাঁড়িয়ে, পৃষ্ঠা 32। বঙ্গাব্দ সম্পর্কে আরও একটি মিথ ব্যাপক প্রচলিত। অনেকে বলেন মুঘল সম্রাট আকবর বঙ্গাব্দর প্রবর্তক। ভারতে মুসলমান শাসন প্রতিষ্ঠা পাওয়ার পর রাজদরবারে ব্যবহৃত হয় হিজরি সন, হয় হর্ষই বর্গীয় জ বৈষ্ণরয় হর্ষই। এই হিজরি সন সম্পূর্ণ শুদ্ধ চান্দ্র বৎসর, সৌর বৎসরের তুলনায় 11 দিবস কম। 992 হিজরি 2 রবি উস্তানি বা রবি উল আখির তারিখে সিংহাসনে আরোহণ করেন আকবর, অর্থাৎ 1554 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি। বর্তমান 2021 খ্রিস্টাব্দ থেকে 1554 খ্রিস্টাব্দ বিয়োগ দিলে পাওয়া যায় 467, অর্থাৎ আজ থেকে 467 বছর আগে আকবর সিংহাসনে বসেন। আকবর যদি প্রবর্তক হন তাহলে বঙ্গাব্দের বয়স হবে বা হওয়া উচিত 467 বছর। দুঃখের বিষয়, বঙ্গাব্দর বয়স 1427 এবং এই সন গণনার কোনো অন্যথা নেই। আকবর রাজ্য শাসন করতে গিয়ে হিজরি সন নিয়ে বিপদে পড়েন। যেহেতু সৌর বৎসরের তুলনায় 11 দিন কম, তাহলে ফসল উৎপাদনের কাল এই বৎসর গণনায় বারবার পরিবর্তিত হতে থাকবে এবং নির্দিষ্ট সময় রাজস্ব আদায় হবে না। তাই আকবর বাধ্য হয়ে ফসলি নামক একটি সন প্রবর্তন করেন। হিজরি 971 সনে অর্থাৎ 1563 খ্রিস্টাব্দে এই ফসলি সনের চলন ঘটে। কিন্তু এই ফসলি সনের গণনায় স্থান অনুযায়ী কিছু পার্থক্য আছে। পাঞ্জাব, সংযুক্ত প্রদেশ এবং সেদিনের বৃহৎবঙ্গে এর বর্ষ সূচনা ছিল আশ্বিন কৃষ্ণা প্রতিপদ, কিন্তু শাহজাহান যখন দক্ষিণ ভারত জয় করেন অর্থাৎ 1636 খ্রিস্টাব্দ থেকে দক্ষিণে ফসলি সনের গণনা আরম্ভ হয়। তাই দক্ষিণের সঙ্গে উত্তর ভারতের ফসলি সনের পার্থক্য প্রায় 2.25 বছর। মহারাষ্ট্রে গণনা করা হয় মৃগশিরা নক্ষত্রে সূর্যের উপস্থিতকালে। তৎকালীন তামিল দেশে এর সূচনা ছিল কর্কট সংক্রান্তি অর্থাৎ শ্রাবণ মাসের প্রারম্ভ দিনে। আইন ই আকবরী গ্রন্থে এসব তথ্য থেকে গেছে। ভারতবর্ষে প্রচলিত সমস্ত ধর্মগুলির সমন্বয় চেয়েছিলেন আকবর, তাই তিনি সম্পূর্ণ নতুন একটি ধর্ম প্রবর্তন করেন। দিন দীর্ঘই দন্তের ন হাইফেন ই রস্যই হাইফেন ইলাহি, রস্যই লয়াকার হয় হর্ষই। দিন ই ইলাহি ধর্মের একটি অঙ্গ হয়ে ওঠে ইলাহি সনের প্রতিষ্ঠা বা প্রবর্তন। ইরানের সুলতান মেলিক শাহ 1079 খ্রিস্টাব্দে প্রচলন করেন জেলালি সোলার ক্যালেন্ডার। এই সোলার ক্যালেন্ডার ভারতবর্ষে ইলাহি সন নামে প্রচারিত হয় 1584 খ্রিস্টাব্দে। এই সনের বৎসর গণনা ছিল সৌরকেন্দ্রিক। জেলালি ক্যালেন্ডারে মাসগুলি 30 দিবস নিয়ে গঠিত। পৃষ্ঠা 33। শেষের মাসটি ছিল 35 দিবসের। তাছাড়া 120 বছর পরে একটি অধিক মাস যোগ করা হতো। এই মাসের নাম ছিল কবিসা, ক বয়হস্যই দন্তেশয় আকার। কিন্তু আকবর প্রবর্তিত ইলাহি সনে কবিসা ছিল না। বঙ্গাব্দর মাসগুলির মতো 29/30/31/32/32 দিনের বিভিন্ন মাস তৈরি করেন আকবর। বৎসর 365 দিনের হলেও প্রতি চতুর্থ বৎসরে একদিন বাড়িয়ে নেওয়া হতো শেষ মাসটিতে। ফসলি সন ছিল বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। সূচনা দিবসের ঐক্য ছিল না, আর উগ্র ধর্মান্ধতার কারণে ধর্মনিরপেক্ষ দিন ই ইলাহিও আকবরের মৃত্যুর পর সম্পূর্ণ লোপ পায়। কিন্তু জনসাধারণের মধ্যে প্রচলিত ছিল তাদের চিরাচরিত সন চর্চা। মেঘনাদ সাহা ইন্ডিয়াস ক্যালেন্ডার কনফিউশনস নামক প্রবন্ধে কথা লিখেছেন।
উদ্ধৃতি শুরু। After a few decades, it fell into disuse, but it gave rise to a number of hybrids like the Bengali shon and the Faslieras, which are still current in parts of India. Stop. উদ্ধৃতি শেষ দাঁড়ি। বলা বাহুল্য, রাজদরবারে যখন ইলাহি শন, তখন মুসলমান জনসাধারণ তাদের প্রাত্যহিক নিয়ম কিংবা উৎসব অনুষ্ঠান করতেন হিজরি সনের হিসেব অনুযায়ী, আর হিন্দু মানুষ কল্লব্দ, বিক্রমাব্দ বা শকাব্দ ইত্যাদির পাশাপাশি বিশেষ করে বৃহৎবঙ্গে বঙ্গাব্দ অনুসরণে তিথি পালন, পূজা পার্বণ এবং নির্ণয় করতেন সাংসারিক ও সামাজিক শুভাশুভ। 3. বঙ্গাব্দ সূচনা বা প্রারম্ভ পয়লা বৈশাখ। 1 বৈশাখ। মেষ রাশিতে সূর্যের প্রবেশ ঘটে ওই দিন। রাশিচর্চা পৃথিবীর কোন দেশে প্রথম শুরু হয়েছিল তা নিয়ে নানা মুনির নানা মত। প্রাচীন ভারতবর্ষে রাশির উপর প্রথম গুরুত্ব আরোপ করেন আর্যভট্ট। তাকে বলা হয় কুসুমপুরের মহাজ্যোতিষী। তার সিদ্ধান্তমূলক গ্রন্থ আর্যভট্টীয় খ্রিস্টাব্দ 499 এর মাত্র 4টি অধ্যায়: 10 গীতিকা, গণিতপাদ, কালক্রিয়া ও গোলক। 10 গীতিকার তৃতীয় ও চতুর্থ সিদ্ধান্ত শ্লোকে তিনি ঘূর্ণন সংখ্যা এবং শূন্য বিন্দু অর্থাৎ সূচনার কথা বলেন। বর্তমানে কেবলমাত্র চতুর্থ সিদ্ধান্ত শ্লোকটি ওই মহাগ্রন্থ থেকে চয়ন করা যায়। উদ্ধৃতি শুরু। চন্দ্রচর্যুধি বুধ সুগুশীথুন ভৃগু যশ বিখুচ সোয়ার কাহা। পৃষ্ঠা 34। উদ্ধৃতি চলছে। বুফিনাচ পাত বিলোমা বুধান্নয় যার কোয়াচ্চ লঙ্কায়াম। উদ্ধৃতি শেষ। গ্রন্থটি অনুবাদ করেছেন পণ্ডিত কৃপাশঙ্কর শুক্লা। তার অনুবাদের সামান্য অংশ তুলে দেওয়া যায়। উদ্ধৃতি শুরু। These revolutions commenced at the beginning of the sign Aries, A capital RIES, Aries, on Wednesday at sunrise at Lanka. উদ্ধৃতি শেষ দাঁড়ি। এই যুগ বলা বাহুল্য কলি যুগ, এখানেই শেষ নয়। গোলক অধ্যায়ের প্রথম শ্লোকে রবি পথকে অবলম্বন করে উল্লেখ করেন দ্বাদশ রাশির অবস্থান ও অয়ন চলন। উদ্ধৃতি শুরু। মেষা দেহ কন্যান্তং সমুৎকপমণ্ডলাধমপয়াতম দাঁড়ি তৌল্যা দের্মিনান্তং শেষার্থং দক্ষিণে নৈব। 2 দাঁড়ি। উদ্ধৃতি শেষ। কৃপাশঙ্কর বাবুর অনুবাদের অর্থ এরকম: মেষ থেকে শুরু করে কন্যা অবধি রবিপথের উত্তরায়ণ এবং সপ্তম রাশি তুলা থেকে শুরু হয়ে শেষ মীন রাশিতে। একে বলা হয় দক্ষিণায়ন। সেদিনের মানুষের কাছে সৌরকেন্দ্রিক মাস ও বৎসর গণনা অত্যন্ত জরুরি ছিল, যেহেতু সূর্য ঋতুগুলির নিয়ন্ত্রক। ঋতু অনুযায়ী গড়ে ওঠে কৃষি। চাষ ছাড়া সাধারণ মানুষের বেঁচে থাকা মুশকিল। তাই এখানে রাশি ও অয়ন চলন নিয়ে সামান্য আলোচনার অবকাশ থাকে। খালি চোখে আমরা দেখি সূর্যের আকাশ পরিক্রমা। এই চলন কিন্তু সরল রেখা ধরে ঘটে না। সূর্য দক্ষিণ দিক ঘেঁষে একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছানোর পর আবার যখন উত্তরমুখী হয়, তখন দেখা যায় সূর্য চলছে উত্তর দিক ঘেঁষে। এই উত্তর ও দক্ষিণের নির্দিষ্ট স্থান দুটির মধ্যস্থল বৃত্তাকার 16 ডিগ্রি পরিমিত। বলয়াকৃতি এই স্থানকে রাশি দ্বারা চিহ্নিত করা হয়। প্রাচীন ভারতের মানুষ এর নাম রাখেন বৈশ্যানর। বয়ৈকার তালবস্বয় বফলা আকার দন্ত ন বয়শূন্য র। বৈশ্যানর পথ বা রবি মার্গ। বর্তমান জ্যোতির্বিজ্ঞানে এর নাম ক্রান্তি বৃত্ত। এই ক্রান্তি বৃত্তকে প্রাচীনকাল থেকে 12 ভাগে ভাগ করা হয়। 12টি ভাগ অর্থাৎ 12 রাশি।
সূর্য প্রতি মাসে একটি রাশিকে অতিক্রম করে। বছরে 12টি রাশিকে অতিক্রম করতে সময় লাগে 365 দিন, 6 ঘন্টা, 9 মিনিট, 9.5 সেকেন্ড। 12 রাশি অর্থাৎ 12টি তারকা মণ্ডল। সুদূর প্রাচীনকাল থেকে মণ্ডলগুলিকে চিহ্নিত করা হয় পার্থিব কোনো জীব বা কোনো বস্তুর নামে। পৃষ্ঠা 35। 12 মণ্ডলের নাম যথাক্রমে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আকাশের বুকে মণ্ডলের তারকাগুলি কাল্পনিক রেখায় যুক্ত হয়ে এক একটি জীব বা বস্তুর রূপ ফুটিয়ে তোলে, আর প্রতিটি মণ্ডলের উজ্জ্বল নক্ষত্রটির নামে 12টি মাসের নামও ঠিক হয়, যেমন বিশাখা থেকে বৈশাখ, জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ ইত্যাদি। ক্রান্তিবৃত্তে সূর্য কখনো উত্তর কখনো দক্ষিণ ঘেঁষে চলে। খালি চোখে এই দৃশ্য সবাই দেখে, তাই এখানে আসে অয়ন প্রসঙ্গ। আহ্নিক আর বার্ষিক গতিতে পৃথিবীর চলন সীমাবদ্ধ নয়, তার আরও একটা চলন বর্তমান। পৃথিবীর অক্ষ নিজের কক্ষের ওপর লম্ব নয়, পৃথিবীর অক্ষ নিজের কক্ষের উপর লম্ব নয়। তাই 25,800 25,800 বছরে লম্বের চারদিকে একবার আবর্তন করে পৃথিবীর অক্ষ। পরিণামে সূর্যের তুলনায় ক্রান্তিবৃত্ত ও বিষুবরেখার ছেদবিন্দুও 25,800 বছরে একবার 360 ডিগ্রি আবর্তন করে থাকে। একেই বলে অয়ন বা মেরু গতি। সুদীর্ঘ বছর ধরে এই যে চলন, এখানে পৃথিবীর লক্ষ্য অস্থির হতে বাধ্য। যেমন আজকের পৃথিবীর চলন ধ্রুবতারা অভিমুখে, কিন্তু একটা সময় তা থাকবে না। ড্রেকো মণ্ডলের শেষ তারা আলফা। এই তারাটি 5,000 বছর পূর্বে আমাদের ধ্রুব তারা ছিল। মেরুবিন্দু ধীর গতিতে সরে বর্তমানে শিশুমার মণ্ডলের সর্বোজ্জ্বল তারার কাছে এসেছে, আর এই তারাটি বর্তমান ধ্রুব তারা। আবার 5,000 বছর পরে মেরুবিন্দু সিফিউস মণ্ডলের উজ্জ্বলতম তারাটির কাছে যাবে। সেই তারা তখন হবে ধ্রুব তারা। স্বাভাবিক কারণে এর প্রভাব পড়ে পৃথিবীর ওপর। 4-5 হাজার বছরের মধ্যে ঋতু ও নিসর্গের পরিবর্তন ঘটে যাবে। বর্ষা ঠিক সময়ে আসবে না, কৃষির সময় বদলে যাবে, তখন পঞ্জিকা সংশোধনের প্রয়োজন পড়ে। প্রাচীন ভারতের ইতিহাসে এর প্রমাণ থেকে গেছে। প্রাচীন ভারতবর্ষে তাই কখনো বৎসর শুরু হয় মার্গশীর্ষে, কখনো বা ফাল্গুন পূর্ণিমায়, আবার কখনো মধু মাস অর্থাৎ চৈত্র। বেদাঙ্গ জ্যোতিষ রচনাকালে অয়ন সম্পর্কে সচেতন ছিলেন মহর্ষি লগধ। কিন্তু রাশির মূল্য সম্পর্কে প্রথম সচেতক আর্যভট্ট। আর্যভট্টর এই মেষ রাশি সংক্রান্ত যুগ গণনা সমর্থন করেন পরবর্তীকালের বরাহ মিহির। যদিও তিনি আর্যভট্টর অন্যান্য সিদ্ধান্ত, যেমন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, চাঁদ পৃথিবীর চারদিকে পরিভ্রমণশীল, সূর্যের আলোয় চন্দ্র আলোকিত ইত্যাদি ধর্মশাস্ত্র বিরোধী মতবাদগুলি কখনোই মেনে নেননি। পৃষ্ঠা 36। পূর্বকালে প্রচারিত পৌলিশ ঔকার লয় হর্ষই তালবস্য, পৌলিশ সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত, পৈতামহ সিদ্ধান্ত, বশিষ্ঠ সিদ্ধান্ত ও সূর্য সিদ্ধান্ত নামক 5টি গ্রন্থের গ্রহণ বর্জনে রচিত হয় বরাহ মিহিরের পঞ্চসিদ্ধান্তিকা 550 খ্রিস্টাব্দ। আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি ও গ্রহণ নিয়ে রচিত এই গ্রন্থ ছিল সেকালের পঞ্জিকা প্রণয়নের অগ্রদূত বা বীজক। এরই উল্লেখ করেছেন পণ্ডিত অল বিরুনি। বরাহমিহিরের পূর্বে মধু অর্থাৎ চৈত্র মাস থেকে বর্ষ গণনা ছিল।
কিন্তু তার পর্যবেক্ষণে ধরা পড়ে ঋতুগুলির পরিবর্তন। মাধব অর্থাৎ বৈশাখ আর বসন্ত ঋতুর মাস নয়। জ্যৈষ্ঠ থেকে বর্ষা সরে গেছে আষাঢ়ে। গ্রীষ্ম ঋতুর মাস হয়ে উঠেছে বৈশাখ জ্যৈষ্ঠ। এই জ্যৈষ্ঠ মাসে বীজ বপন হবে আর হালকা বৃষ্টিতে ঘটবে তার অঙ্কুরোদ্গম। আষাঢ়ের প্রথম দিবসের জল ভারানত মেঘের ছবি মেঘদূত কাব্যে ধরে রেখেছেন কালিদাস। হয়তো কৃষি ছিল পঞ্চসিদ্ধান্তিকা রচনার অন্যতম কারণ। গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি দেখে তিনি প্রবর্তন করেছিলেন নতুন পঞ্জিকা। মেষ রাশিতে সূর্যের প্রবেশ এবং বৈশাখে বর্ষ সূচনা। এই সংশোধনে তার আরও একটি গ্রন্থ অত্যন্ত পরিপূরক, নাম বৃহৎ সংহিতা। 107 অধ্যায়ের একটি বিশাল গ্রন্থ। এই অধ্যায়গুলিকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক, প্রাকৃতিক, এর সঙ্গে গ্রহ নক্ষত্রের যোগ নেই। এখানে মেঘ, বৃষ্টি, কৃষি প্রধান হয়ে উঠছে। পরিণাম হিসাবে শস্য হয়ে গেল সপ্রাণ একটি জাতক। দুই, গ্রহ নক্ষত্র যোগের ফলাফল ও বিচার। এই বিভাগের জন্যই বরাহমিহির আজও অম্লান। এই বিভাগটির প্রতিপত্তির কারণ অনিশ্চিত। মানুষের সংগ্রাম। এই সংগ্রামে জ্যোতিষ বা গণক সম্প্রদায় মানুষ অর্থাৎ জাতকের ভাগ্য পরিবর্তনের কিছু পরামর্শ রাখেন, যদিও এর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। গ্রহ নক্ষত্রের গতি, লগ্ন, রাশিসূত্রে জাতকের ভূত ভবিষ্যৎ ও বর্তমান গণিতের সাহায্যে বিচার করে থাকেন জ্যোতিষ বা গণক সম্প্রদায়। এই সম্প্রদায় গণিতে আস্থা রেখে গণিতের ফলাফলকে মিশিয়ে দেন ধর্মশাস্ত্রের আদেশ উপদেশে। কেমন হবেন এই জ্যোতিষ বা গণক সম্প্রদায়? বৃহৎ সংহিতার 2য় অধ্যায়ে বিস্তৃত বর্ণনা রেখেছেন বরাহমিহির। বরাহমিহিরের প্রভাব ছিল সুদূর প্রসারী। এই জ্যোতিষ বা গণক সম্প্রদায় নবজাতকের ভবিষ্যৎ গণনা করে ভারতবর্ষের ঘরে ঘরে তৈরি করে দিলেন ঠিকুজি বা কোষ্ঠী। পৃষ্ঠা 37। নবজাতকের জন্ম থেকে শেষ বয়স অবধি শুভাশুভ নির্ণয়। এই নির্ণয়ে বর্ষগণনার মেষ রাশি ও বৈশাখ মাস হয়ে উঠল অবশ্য মান্য। লোকসমাজে এদের ব্যাপক প্রভাবের কথা বারবার উল্লেখ করেন অলবেরুনি। বরাহমিহির যে ধীরে ধীরে মিথ হয়ে উঠছেন তার প্রমাণ থেকে গেছে খনা ও মিহিরের গল্পকথায়। লোকসমাজে প্রচলিত অত্যন্ত চিত্তাকর্ষক একটি আখ্যান। আর ঘরে ঘরে প্রচলিত খনার বচনগুলিকে বৃহৎ সংহিতা পড়া যে কোনো ব্যক্তি মনে করবেন খনা ছদ্মনামে এগুলি রচনা করেছেন বরাহমিহির। এই জ্যোতিষ বা গণক সম্প্রদায় নিজেদের জীবিকার প্রয়োজনে একটা পঞ্জিকা হাতে নিয়ে দূর দূরান্তে ভ্রমণ করেন আজও। ব্যবসা বাণিজ্য, গৃহ নির্মাণ, বিবাহ, যাত্রাকালে সময় নির্ধারণ, ঝড় বৃষ্টি, দুর্ভিক্ষ এবং নবজাতকের ভাগ্য গণনা করে থাকেন এঁরাই। প্রখর বিজ্ঞান বুদ্ধির দিনেও এদের কদর সমাজে বিন্দুমাত্র কমেনি। তাই বঙ্গাব্দ পঞ্জিকা প্রণয়নে মেষ রাশিতে সূর্যের প্রবেশ ও বর্ষ সূচনায় বৈশাখ মাস নিরূপণে থেকে গেছে বরাহমিহিরের দীর্ঘ ছায়া। 4, 527 খ্রিস্টাব্দের কোনো এক সময় রোম নগরের এক পাদ্রী ডায়োনিসিয়াস এক্সিগুয়াস ক্রিশ্চিয়ান ইরা অর্থাৎ খ্রিস্ট অব্দ প্রচলন করেন। তার হাতে তথ্য হিসেবে ছিল রোম নগরীর প্রতিষ্ঠাকাল। 194 অলিম্পিয়াডের 4র্থ বর্ষে ঘটে রোমের প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠা থেকে 795 বছরে জন্মেছিলেন যীশুখ্রিস্ট। এই ব্যক্তি বিশেষের জন্ম থেকে গণনা হয়ে আসছে খ্রিস্টান ইরা অর্থাৎ খ্রিস্টাব্দ। এ প্রসঙ্গে আরও একটি ঘটনা আছে। তার জন্মের সময় আকাশে উপস্থিত ছিল একটি উজ্জ্বল নক্ষত্র। জার্মান পণ্ডিত
জোহান কেপলার মনে করেন ওই সময় বৃহস্পতি ও শনি একত্রিত হয়েছিল মীন রাশিতে। সে সময় যারা আকাশে এই দৃশ্য দেখেন তারা একটি নক্ষত্রকেই অবলোকন করেন। কেপলার কথিত এই তথ্য পেয়ে অনেকেই মনে করেন খ্রিস্টাব্দ গণনা ভুল, যিশুর জন্ম প্রচলিত খ্রিস্টাব্দ সূচনার আরও 7-8 বছর পূর্বে। এমন খ্রিস্টাব্দ বিভ্রান্তির দিকে তাকিয়ে বঙ্গাব্দ সূচনার খ্রিস্ট অব্দ ও বরাহমিহিরের প্রয়াণকালের প্রসঙ্গ আসে। বরাহমিহির গবেষক ডক্টর ভাউদাজি এবং জোহান হেনরিক কাস্পার কার্ন বরাহমিহির এর প্রয়াণকাল হিসাবে চিহ্নিত করেন 587 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 38। পৃথিবীর অন্যান্য পণ্ডিতগণও এই 587 খ্রিস্টাব্দকে মেনে নিয়েছেন। তাই যদি কেউ অনুমান করেন খ্রিস্টাব্দ গণনার মতো মৃত্যুর অনেক বছর পরে ঘোষিত হয়েছিল বঙ্গাব্দ এবং এই বঙ্গাব্দ গণনার মধ্যে থেকে গেছে মেষ রাশিতে সূর্যের প্রবেশের মতো পঞ্জিকা প্রণয়নকারী জ্যোতিষগুরু বরাহমিহিরের স্মৃতি, তাহলে অন্যায় অনুমান হয় না। তাছাড়া আমাদের ভারতবর্ষে তিরোধান বা নির্বাণ থেকে রচিত হয়েছে কয়েকটি অব্দ: কল্লব্দ, বীর নির্বাণ অব্দ, বুদ্ধ নির্বাণ অব্দ। 594 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের সূচনা আর বরাহমিহিরের মৃত্যু 587 খ্রিস্টাব্দে। হয়তো 700 থেকে 800 বছর পরে কোনো এক জ্যোতিষী এই সময়টি নির্ধারণ করেছিলেন। রাজা যায়, রাজা আসে, আর রচিত বা ঘোষিত হয় নতুন সংবৎ, কিন্তু পঞ্জিকা রচিত হয় নিজের নিয়মে। প্রাকৃত জন এই নিয়মকে মান্য করেন। এই নিয়ম তাকে শুনিয়ে গেছেন বর্ষ শুরুর দিনে কোনো এক জ্যোতিষী। দুর্বিপাকে শান্তি সস্তয়নের জন্য সস্তয়ন দন্তে শয় বফলা দন্তে শয়তায় জফলা অন্তস্থ অ দন্তে নয়কার বয়শূন্য র। সস্তয়নের জন্য সেই জ্যোতিষীর বিধান গ্রহণ করে গৃহস্থ। রাজার সংবাদ থাকে রাজসভায়, শিক্ষিত নাগরিকদের চর্চায়। এর প্রমাণ নিকট অতীতের মুঘল দরবার। জ্যোতিষীর পঞ্জিকা উগ্রপন্থীর গোপন অস্ত্রের মতো। জ্যোতিষ ছড়িয়ে গেছে জনসাধারণের চেতনা ও অবচেতনায়। উপসংহার: মেষ রাশিতে সূর্যের প্রবেশ এবং বর্ষ সূচনা নিয়ে বাঙালির বঙ্গাব্দ। অনুরূপ ঘটনা ঘটে তামিলনাড়ু এবং কেরলে। আমাদের বৈশাখ তামিল ভাষায় পুঠান্ডু, PUTHANDU, আর মালয়ালামে মেডাম, MEDAM। পাঞ্জাবেও বর্ষ সূচনা বৈশাখ মাসে। আরও বিস্মিত হতে হয়, আরাকান, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, নেপাল দেশেও মেষ রাশিতে সূর্যের প্রবেশ দিবসেই নববর্ষের সূচনা। শশাঙ্ক বা আকবর এই দূর দেশগুলি শাসন করেছিলেন কিনা জানি না, কিন্তু আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যাম দেশ নামক মহাগ্রন্থটি থেকে জানা যায় ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠান ওই দেশগুলিতে পালিত হয় ভারতীয় পঞ্জিকার তিথি অনুযায়ী। বরাহমিহিরের জ্যোতিষ সম্প্রদায় সমুদ্র পেরিয়ে জীবিকা তাড়নায় উপগত হয়েছিলেন ওই সব দূরের দেশে, এবং ভাগ্য গণনা, শুভাশুভ নির্ণয় ওই দেশের মানুষদের মধ্যে আজও বর্তমান। পৃষ্ঠা 39। তিথি আর সময় বা মুহূর্ত বিচার পঞ্জিকা ব্যতিরেকে অসম্ভব। আরও অসম্ভব পঞ্চসিদ্ধান্তিকা ও বৃহৎ সংহিতাকে বাদ দিয়ে ভারতীয় জ্যোতিষ চর্চা। বর্তমানে প্রচলিত পঞ্জিকাও বরাহমিহির অনুসরণে রচিত। সহায়ক পঞ্জি: 1. বিল, BEAL, স্যামুয়েল,
1884. C.U. Key, Buddhist Records of the Western World, Volume 2, London, Trubner and Company, Ludgate Hill, Burgess. 2. Reverend Ebenezer, 1860. The Surya Siddhanta, edited by Phanindrolal Ganguly. Introduction, Prabodh Chandra Sengupta, MLBD, Delhi. 3. Clark, W.E., 1930. The Aryabhatiya of Aryabhata. The University of Chicago Press, Chicago, Illinois. 4. Davids, T.W. Rice and Oldenburg, Harman, 1885. Vinaya Texts, edited by Max Muller, Sacred Book of the East, Volume 13, MLBD, Delhi. 5. Jarrett, Jarrett, Colonel H.S., 1949. The Ain-e-Akbari, Volume 2, The Asiatic Society, Kolkata. Choi. Kern, K-E-R-N, Kern Johann Hendrik Caspar, C-A-S-P-A-R, 2013. Brihat Samhita of Vedic Mihira. Abar porchi, Brihat Samhita of Varaha Mihira, translated by N. Chidambaram Iyer, edited by Dr. Sri Krishna Jugnu. Porimal Publications, Delhi, Sachan, S-S-C-H-A-U, Sachau. Shat, Edward C., 2002, Al-Biruni's India, Rupa Publication of India Private Limited, New Delhi. 8. Shaha, M.N., 1953, India's Calendar Confucians, The Journal of the Royal Astronomical Society of Canada, Volume 11, Number 7, May-June. 9. Shastri, T.S. Kuppanna, Kuppanna, 1984. Vedanga Jyotisha, Bharatiya Vidya Bhavan, Bombay. 10. Shukla, Kripa Shankar, 1976. Aryabhatiya of Aryabhata, Indian National Science Academy, New Delhi. 11. Thackston, Thackston, Wheeler, M. WHWLER, Wheeler, M. 2017. The History of Akbar, Volume 3, Harvard University Press. 12. Thibaut, Thibaut, G. and Dwivedi Mahamahopadhyay Sudhakara, 1889. The Pancha Siddhantika, E.G. Lazarus and Company, Benares. 13. Ojha Gauri Shankar Hira Chand, 1396, প্রাচীন ভারতীয় লিপিমালা, অনুবাদ মনীন্দ্রচন্দ্র সমাজদার, বাংলা একাডেমি, ঢাকা। পৃষ্ঠা 40। 14. চট্টোপাধ্যায় সুনীতি কুমার, 1964, রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ, প্রকাশ ভবন, কলকাতা। 15. দে কামিনী কুমার, 1982, তারামণ্ডল ও বিশ্বের বিশালতা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, কলকাতা। 16. মজুমদার রমেশচন্দ্র, 1988, বাংলাদেশের ইতিহাস, খণ্ড 1, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা। রায় যোগেশচন্দ্র বিদ্যানিধি, 1358, পূজা পার্বণ, বিশ্বভারতী, কলকাতা। 17. সরকার দীনেশচন্দ্র, 2001,
অশোকের বাণী সাহিত্যলোক কলকাতা 2009। শিলালেখ, তাম্র শাসন আদির প্রসঙ্গ সাহিত্যলোক কলকাতা। 18 সেন সুকুমার 1974। বঙ্গভূমিকা, ইস্টার্ন পাবলিশার্স, কলকাতা। পড়া চলছে পরের ফাইলে।